স্টেজ 4 বা অন্তিম পর্যায়ের আরো বেশি করে সতর্ক হওয়াটা দরকার। সমাজটা আস্তে আস্তে বদলাচ্ছে। নির্দিষ্ট একটি বা দুটি কারণ এই রকম ভাবে কিন্তু কিছু বলা যায় না। বা একটা জিনিসকে দুটো বলে দেখা। বিভিন্ন রাজনৈতিক দলের যে কোনো অনুষ্ঠান অনেকে অনেক বড়ভাবে অনেক কিছু করে। আচ্ছা, আজকে ওয়ার্ল্ড কিডনি ডে। তো এই আগামী প্রজন্ম বা এখনকার যারা জেন জি বলতে তাদেরকে আপনি কতটা অ্যাওয়্যার করবেন পজিটিভ থাকার জন্য, ফিট থাকার জন্য? না, যে কোনো জিনিসের ক্ষেত্রে যেমন তেমনি জীবনের ক্ষেত্রে একটা ডিসিপ্লিন মেনে না চললে কিন্তু আখেরে ক্ষতি আছে। এটা মনে হয় সে জেনজি হোক আর যেই হোক সে নিশ্চয়ই বুঝবে, এবং সেটা বুঝবে বলেই তাদের আরও বেশি করে সতর্ক হওয়াটা দরকার। এটা হয় কি, আমি যদি আমার শরীর সম্পর্কে সতর্ক না থাকি, আমি যদি সেটা ঠিকমতো টেক কেয়ার না করি, তাহলে আমি অল্প বয়সেই খুব বেশি রকম রোগে ভোগার একটা সম্ভাবনা থেকে যাবে। সেটা কখনোই ডিজায়ার্ড নয়। ফলে আর কিডনি এমন একটা ব্যাপার যে এটা ছাড়া মানে ইনফ্যাক্ট আমাদের শরীরের সবকটা অর্গ্যানেরই আলাদা আলাদা রকম একটা এফেক্ট আছে। তো এদের প্রত্যেকটা সম্পর্কেই আমাদের সচেতন থাকা দরকার। আর বিশেষ করে যারা এখন একেবারে ইউথ যারা, তাদের একটু এক্সট্রাভ্যাগান্ট হওয়ার একটা প্রবণতা থাকেই। তারা খুব ছোট থেকে অনেক কিছুতে এক্সপোজড, যে কারণে এই এক্সট্রাভ্যাগান্ট হওয়ার প্রবণতাটা আরও বেশি। কিন্তু তার মধ্যেও যদি ডিসিপ্লিনটাকে মেনটেন না করে, তারা কিন্তু এটুকু তারা নিশ্চয়ই বুঝবে। দে আর ভেরি ইন্টেলিজেন্ট, অনেক শার্প, তাদের আইকিউ আমাদের আগের জেনারেশন থেকে অনেক বেশি তীব্র, ক্ষিপ্র। আই থিঙ্ক দে শুড রিয়ালাইজ। আজকে ওয়ার্ল্ড কিডনি ক্যান্সার ডে। সেই প্রোগ্রামে দাঁড়িয়ে আমি আপনাকে সবার আগে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, আপনি সাধারণ মানুষকে কি সাজেশনস দেবেন বা কিভাবে গাইড করবেন যাতে তারা মোটামুটি বুঝতে পারে যে হ্যাঁ, আমি ক্যান্সারের সঙ্গে হয়তো খুব শীঘ্রই যুদ্ধ করতে যাচ্ছি বা মেবি আই এম এফেক্টেড। তো কি কি মানে সাইন তারা দেখলে তারা বুঝবে? ইয়েস, যেটা বলার কারণ যে আজকে এই ওয়ার্ল্ড কিডনি ডেতে কিডনি ক্যান্সার আমাদের কাছে, আমি অ্যাজ আ মেডিকেল অঙ্কোলজিস্ট সিনিয়র কনসালটেন্ট, আমাদের কাছে রেগুলারই এই ধরনের পেশেন্ট আমরা দেখতে পাই। অনেক সময় দেখি যে স্টেজ 4 বা অন্তিম পর্যায়ের যে কিডনি ক্যান্সার, যেটা ছড়িয়ে গেছে প্রাইমারি কিডনি বা যকৃৎ যেটাকে বলছি সেখান থেকে শরীরের অন্য প্রান্তে, এটাকে বলে স্টেজ 4 বা অন্তিম পর্যায়ে। এবং তার যে প্রিলিমিনারি যে অ্যালার্মিং সাইন্স অ্যান্ড সিমটম, সেগুলো হচ্ছে পেচ্ছাপের সাথে রক্ত পড়া বা ব্লাড ইন ইউরিন, এটা হচ্ছে মোস্ট কমন সিমটম। এছাড়া আরো কিছু সিমটম দেখা দিতে পারে পেশেন্টের, যেটা হচ্ছে ব্যাক পেন, লো ব্যাক পেন, পেছনে ব্যথা হচ্ছে, বা পেছনে হেভিনেস অফ দ্য ব্যাক সাইড অফ দ্য ওয়ান সাইড, যেমন লেফট সাইডে যদি কিডনিতে প্রবলেম হয় লেফট সাইডে ভারী লাগতে পারে, বা ডান দিকে যদি হয় ডান দিকে ভারী লাগতে পারে। আর এই পেশেন্টের ক্ষেত্রে যখন আমরা প্রথম আমাদের ওপিডিতে আসে, আমরা ফুল বডি একটা ইমেজিং করি, ইমেজিং করে দেখি যে কোথায় কোথায় ক্যান্সারের স্পটটা রয়েছে। এবং মোস্ট কমন ডায়াগনোসিস হচ্ছে করা বায়োপসি, যদি মেটাস্ট্যাটিক কনফার্ম হয়। এবং তারপরে আমাদের নতুন ধরনের যে থেরাপি রয়েছে, ইমিউনোথেরাপি প্লাস টার্গেটেড থেরাপির কম্বিনেশন। কারণ কিডনি ক্যান্সার এমন একটা ক্যান্সার যেখানে নর্মাল ট্র্যাডিশনাল কেমোথেরাপি কাজ করে না। সেই জন্য আমাদের বাই ডিফল্ট ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপির কম্বিনেশন দিয়ে পেশেন্টকে অনেক বছর সুস্থ রাখা যায়। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের অ্যালার্মিং সাইন্স অ্যান্ড সিমটম দেখবেন, এটা নর্মাল ইউটিআই বা অন্য কোনো ইউরিন ইনফেকশন বলে একদম ভুল করবেন না। ইমিডিয়েটলি আমাদের কাছে আসুন মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে, যাতে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের ডায়াগনোসিস করে খুব তাড়াতাড়ি রিপোর্ট বার করে কনফার্ম করতে পারি এবং তার যে স্পেসিফিক ট্রিটমেন্ট সেটা যদি দিতে পারি। আমার তোমার কাছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, এই জেনারেশনকে তুমি কিভাবে গাইড করবে যাতে তারা যতটা পারে ক্যান্সার মুক্ত হতে পারে? এটা একটা খুব প্রাসঙ্গিক এবং অত্যন্ত ভালো প্রশ্ন।
প্রথম কথা বলি যে প্রথম কথা যেটা বলবো সেটা ভীষণ কিছু আশার কথা নয়। তার কারণ হচ্ছে যে ক্যান্সার এমন একটি অসুখ যেটির কোনো নির্দিষ্ট একটি বা দুটি কারণ এইরকম ভাবে কিন্তু কিছু বলা যায় না। যেকোনো জিনিস কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে এবং আমাদের এই প্রকৃতিতেই হাজার হাজার জিনিস আছে যেগুলো মানুষের দেহে ক্যান্সার তৈরি করতে পারে। তারপরে আবার হচ্ছে যে একজন মানুষের জন্য যে জিনিসটা হয়তো ক্যান্সার তৈরি করতে পারবে আরেকজনকে সেটা নাও করতে পারে। সেই জন্য ব্যাপারটা খুব জটিল আর কি। তার ফলে যে অসুখ খুব জটিল হয়, যেমন আমি বলছি এমনকি এইডস যেমন একটি খুব দুরূহ রোগ, কিন্তু আমরা জানি যে এইডস কেন হয়, একটা ভাইরাসের জন্য হয়। তাহলে চিকিৎসা পদ্ধতি সেই ভাইরাসের এগেনস্টে চিকিৎসা পদ্ধতি তৈরি করাটা অনেক সহজ হয়। কিন্তু আমি যদি আমার শত্রুকে ভালো করে না চিনি, তাহলে সেক্ষেত্রে কার এগেনস্টে আমরা মানে প্রতিরোধ ক্ষমতা তৈরি করব কি করে? আবার আরেক দিক থেকে ক্যান্সার যখন হয় মানুষের, তখন সে যেহেতু শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকেও নষ্ট করে দেয়, তার ফলে আরো জটিল থেকে জটিলতর হয়ে ওঠে পুরো পরিবেশটা শরীরের মধ্যে। কিন্তু এবার একটু আশার কথা বলবো যে কিছুটা আমরা নিশ্চয়ই নিয়ন্ত্রণ করতে পারি। প্রথম কথা, এখন তো ক্যান্সার চিকিৎসার এবং ক্যান্সার যে হয়েছে এটা ধরার, যাকে ডিটেকশন বলে, সেইটা ডায়াগনোসিস, তার পদ্ধতির অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক ভালো ভালো পদ্ধতি এসছে। সেরকম ক্যান্সার চিকিৎসারও প্রচুর এখন অন্য রকমের পদ্ধতি এসছে। বিশেষত যেটি সবচেয়ে নতুন পদ্ধতি, যে ইমিউনোথেরাপি অফ ক্যান্সার, যেখানে ওই যে আমি বললাম যে শরীরের প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, ইমিউনোথেরাপিতে আবার শরীরের প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তুলে তাকেই ক্যান্সারের এগেনস্টে কাজে লাগানো, সেটাই হচ্ছে ইমিউনোথেরাপি। তো এইটা একটা আশার কথা যে অনেক রকম পদ্ধতি এসছে এখন। ২ নম্বর হচ্ছে আমরা এটাও বুঝতে পেরেছি যে আমাদের লাইফস্টাইলে অনেক কিছু চেঞ্জ হওয়া দরকার, যেটা পরবর্তী প্রজন্মকে বিশেষত বলার, যে খাওয়া দাওয়া আমাদের আদিকাল থেকে যে খাবার দাবার আমরা বাড়িতে খেতাম, কেননা প্রত্যেক দেশের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু সে দেশের খাবারগুলো গড়ে উঠেছে। আমাদের দেশে যদি দরকার হয় যেরকম ওয়েদার, সেখানে আমার এখানে পশ্চিমবঙ্গে যে খাবারগুলো আমার শরীরের জন্য দরকার, এমন হতেই পারে যে কানাডাতে সেই খাবারগুলো কিন্তু দরকার নয়। তাই জন্য আমরা সবসময় যেন অন্যদের মানে পথ অবলম্বন না করে আমাদের দেশীয়, আমরা যে খাবার আগে আমাদের ঠাকুমা ঠাকুরদা সবাই খেয়ে এসছেন, সেই খাবার দাবার বেশি করে খাই এবং আমাদের লাইফস্টাইলটা একটু ঠিক করতে হবে। সেইটা ঠিক করলে এবং ভেষজ খাবার দাবার বেশি খেলে, মশলা মশলা মানে ভীষণ মশলাদার খাবার বলছি না, কিন্তু যেমন হলুদ, লঙ্কা, আমাদের ধনে জিরে, প্রত্যেকটার মধ্যে কিন্তু অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড আছে, তাদের ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা আছে। সেই সবগুলো মাথায় রেখে খাবার দাবার খেলে, প্রচন্ড ভাজা এসব না খেলে, ওই লাইফস্টাইলের পরিবর্তন, একটু নিয়ম মেনে চলা, এগুলো সমস্ত করলে তাহলে আমার মনে হয় যে অনেকটাই আমরা নিশ্চিন্ত থাকতে পারবো যে একবারে মানে কি বলবো, ক্যান্সারের প্রবণতাটা হয়তো আমরা একটু কমাতে নিশ্চয়ই পারবো। এবং অবশ্যই সবসময় আমরা আশার দিকেই তাকিয়ে থাকবো, সূর্য ওঠা ভোরের দিকেই তাকিয়ে থাকবো যে আরো কয়েকদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে আরো অনেক রকমের ওষুধ বিশুধ আবিষ্কার হয়ে যাবে। কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য এটা আমি ফাইনালি বলতে চাই যে তোমাদের জীবন যাপনের পদ্ধতিটা একটু সংযত, একটু মানে যেরকম নিয়ম, আমি সংযত অন্য কোনো অর্থে বললাম না, একটু নিয়ম কানুনগুলো মেনে যেরকম চলতো আগেকার দিনের মানুষজন, একটু বোধহয় আমাদের সেখানেই ব্যাক করতে হবে। তাহলে আমরা অনেকটা নিশ্চিন্ত থাকবো, নিরাপদ থাকবো। সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তারা ক্যান্সারের সঙ্গে লড়াই করতে চলেছে বা তারা এফেক্ট হচ্ছে, কিভাবে তারা সেটা মানে তারা বাড়ি থেকে বুঝতে পারছে? ঠিক কিছু উপসর্গ তো স্বভাবতই দেখতে পাওয়া যায়। কারণ যদি দ্রুত ওজন হ্রাস হয়, কোনো গলার মধ্যে যদি কোনো আলসার দেখতে পাওয়া যায়, সেটা কখনো চট করে সারছে না, ক্রমাগত বড় হচ্ছে, যদি কখনো কোথাও কোনো গলার মধ্যে কোনো গুটলি বা লিম্ফ নোড দেখতে পাওয়া যায়, যদি কখনো কাশির সাথে রক্ত পড়া অথবা বমির সাথে রক্ত পড়া, স্টুলের সাথে রক্তক্ষরণ হওয়া, এই সমস্ত প্রভৃতি লক্ষণ যদি দেখতে পাওয়া যায়, তাহলে ক্যান্সার রোগের প্রাথমিক উপসর্গ হিসাবে সেগুলো গণ্য করা যেতে পারে। এবং এছাড়া অন্যান্য উপসর্গ থাকতে পারে, যেমন মাথা ব্যথা, যদি ব্রেন টিউমার হয়, মাথা ব্যথা, ডাবল ভিশন বা একটা জিনিসকে দুটো করে দেখা, মাথা ঘোরানো, বমি পাওয়া, এগুলো কিন্তু ব্রেন টিউমারের লক্ষণ হিসেবে পরিগণিত হতে পারে। সুতরাং এই উপসর্গগুলো যদি সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু আর্লি ডিটেকশন অফ ক্যান্সার সম্ভব। আচ্ছা, আমার তোমার কাছে সবার আগে প্রথম প্রশ্ন, এই যে সোসাইটিতে সমাজে অনেক রকম শুনতে হয় এরকম সেরকম, সেখান থেকে নিজেকে মোটিভেট করে আজকের দিনে দাঁড়িয়ে এতটা সাকসেসফুল যে তুমি হয়েছো, কিভাবে নিজেকে তুমি মোটিভেট করেছো, কিভাবে নিজের লাইফটাকে প্ল্যান করেছো?
প্রথম কথা হচ্ছে যে আমি কোনোদিন সবসময় আমি নিজেকে খুব পজিটিভনেসের মধ্যে দিয়ে রাখতাম, এবং আমি মনে করতাম যে আমি সেটাই আমার কাছে সবচেয়ে বড় আমার পরিচয়। সেটা সমাজ কি বলুক কি মানুষ কি বলুক সেটার উপরে আমি কখনো নিজেকে ভাবি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সেদিনই পুরোপুরি সাকসেসফুল হব যেদিন আমাদের মতো মানুষদের আরো অ্যাকসেপ্টেন্সের জায়গাটা অনেক বাড়বে। যেভাবে আজকে এই যে অনুষ্ঠান, এরকম ধরনের আরো অনুষ্ঠান হচ্ছে, এই যে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা বাড়ছে। আমরা যখন স্কুলে পড়তাম সেই সময়টা এই তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ব্যাপারটা এতটা মানুষ জানতো না। সমাজটা আস্তে আস্তে বদলাচ্ছে, এখনকার যে জেনারেশন তারা আরো অনেক বেশি প্রোগ্রেসিভ, তারা অনেক বেশি এই জিনিসগুলোকে নিয়ে ভাবে। সেজন্য আমার খুব ভালো লাগে যে সময়টা বদলাচ্ছে, আইন আসছে, আমাদের নিয়ে আইন এসেছে। তো সবকিছুই আমি বলবো যে আস্তে আস্তে দিন বদলাচ্ছে, কোনো আন্দোলনই তো একদিনে সফল হয় না। আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে আমি পেয়েছি আমার বাবা মাকে, যেটা আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম আর কি, যেটা অনেক ক্ষেত্রেই আমাদের পরিবার মেনে নেয় না, কিন্তু আমার ক্ষেত্রে আমার বাবা মা, আমার কলেজ, আমার স্কুল লাইফ, সব ক্ষেত্রেই আমি সবাই সহযোগিতা পেয়েছি, এবং তার জন্যই আমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, স্ট্রাগেলটা আমার কাছে একটা মানে ভীষণ রকম একটা ছন্দের মতো। আমি যেহেতু নিজে লয়ের পাশাপাশি আইনজীবী, একজন ডান্সার, আমি রূপান্তরকামীদের নিয়ে আমার একটি নাচের দলও আছে, রুদ্র পলাশ। তো আমি সবসময় ওদেরকে একটা কথাই বলি যে উই অল আর ইকুয়াল, এবং এই ইকুয়াল অপরচুনিটি আর এই জায়গাটা যদি আমি মনের মধ্যে একবার বুঝিয়ে দিই, তাহলে কারুর কোনো জায়গা থেকে আমাকে ছোট করার কোনো অধিকার এই পৃথিবীতে নেই, এবং আমাদের সংবিধানও সেই কথা বলে। সেই জায়গাটা থেকে আমি নিজেকে অনেক বেশি করে মোটিভেট করার জায়গা পেয়েছি। সবার আগে ধন্যবাদ জানাই মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার জয়দীপকে, যে এখানে যিনি আমায় আসতে বলেছেন। এবং আমাদের মূল কাজ হচ্ছে সবুজ বাঁচানো, সে যে কোনো প্ল্যাটফর্ম হোক, বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন থেকে শুরু করে বইমেলা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, রেল, স্কাউট, রক্তদান শিবির, আমরা বিভিন্ন প্রান্তে চেষ্টা করছি যে সবুজকে বাঁচিয়ে তুলতে হবে। তাই এবং স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ হয়। নারী শক্তি দশভুজা আমাদের সবুজ সংকল্পের আরেকটি প্রজেক্ট আছে, যে নারী শক্তি দশভুজা তাদের নামাঙ্কিত বৃক্ষরোপণ। আমি আমার মায়ের নামে যে কারণে দিল্লির ইন্ডিয়া গেটের পাশেই একটি বট বৃক্ষরোপণ করতে পেরেছি 2024-এ। দীর্ঘ 15-17 বছরের এই জার্নি 2009 থেকে শুরু করতে পেরেছিলাম। এই সংকল্প নিয়েছিলাম সবুজকে বাঁচাবো। আমাদের পুরো পরিবার তার জন্য একদম অ্যাক্টিভ সব সময়, যে আমরা সবুজের বার্তা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বহু মানুষের কাছে পৌঁছাবো। বিভিন্ন রাজনৈতিক দলের যে কোনো অনুষ্ঠান বা রক্তদান শিবির, আমরা চেষ্টা করি সেই সবুজের বার্তা নিয়ে তাদের পাশে পৌঁছে। আমি বিগত 4-6 বছর হচ্ছে এই আমার এই পিতৃরত্ন সম্মান বা মাতৃরত্ন সম্মান যেটা, আর এবং ডক্টর যে ডে, এটা আমরা কলকাতা ব্লাইন্ড স্কুলেও করেছি। কারণ মডিফাই বলতে আমি জানি না, অনেকে অনেক বড়ভাবে অনেক কিছু করে। এবছর সবচেয়ে বড় সাপোর্ট করেছে হচ্ছে আমাদের দিদি সুমিতা দি, আমাকে কলকাতা রাজবাড়ি এই সাপোর্টটা করেছে। এবং আমি এইখান থেকে একটা জিনিস বলতে চাইছি, যে সমাজের পিতা মানে মায়েরও যেমন বিশাল বড় অবদান, একটা বাবারও বিশাল বড়। এখানে দেখেছেন কিছু কিছু মানুষ এসেছিল, তাদের ছেলেদের জন্য তারা কি নিরলস পরিশ্রম করে, তারা কেউ হ্যান্ডিক্যাপ, ডিসএবিলিটি, এই সমস্ত। দেখতে পেয়েছেন অহনা সারেগামা পায়ের ব্লাইন্ড সঙ্গীত শিল্পী, তারও বাবা মায়ের অকুণ্ঠ চেষ্টা, এই দিয়েই আমরা একটা পিতৃরত্ন সম্মান প্রদান করি।